নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারোতে মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। শুরুতেই খবরের শিরোনামে 5ই জানুয়ারি থেকে যে জায়গা সেই সন্দেশখালী। আজও একেবারে খবরের শুরুতেই সন্দেশখালীর খবর দেব আমরা। আক্রান্ত পুলিশ কর্মী আমরা জানি, এবং এই ঘটনায় গ্রেফতার শূন্য 3জন তৃণমূল সমর্থককে আটক করা হয়, কিন্তু তাদেরও ছেড়ে দেয় পুলিশ। একেবারেই তাই। এবং যে ঘটনা আমরা দেখেছিলাম যে পুলিশ তাদের উপরে হামলা চালানোর ঘটনা ঘটেছিল, এবং সেই ক্ষেত্রে দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছিল। হাসপাতালে ভর্তিও রয়েছেন ওই আহত কনস্টেবল সন্দীপ সাহা, এবং সেই ঘটনা ঘটেছিল। কিভাবে ঘটলো এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু তার তদন্ত করা হচ্ছে। এবং এই মুহূর্তে মধুবন্তী, তুমি যেমনটা বলছিলে যে 3জনকে আটক করা হয়েছিল, কিন্তু তাদেরকে ছেড়ে দেয়া হলো। কিসের ভিত্তিতে তাদেরকে ছেড়ে দেয়া হলো সেই প্রশ্নও কিন্তু উঠছে। একদমই। এবার সন্দীপ সাহা যিনি আহত, তার বয়ানে ঠিক কি রয়েছে, কি ঘটনা ঘটেছিল? শীতুলিয়া ক্যাম্পের দোতলা ঘুমিয়েছিলাম সেখানে, এমনটাই বলেন সন্দীপ। দুষ্কৃতীরা লোহার রড দিয়ে মাথায় মারে দাবি করেছেন আহত কনস্টেবল। পুলিশ সূত্রে এমনটাই খবর। ঠিক কি ঘটেছিল তা বর্ণনা করেছেন সন্দীপ। তার বয়ান অনুযায়ী তার মাথায় রড দিয়ে মারা হয়। গভীর রাতে সন্দেশখালী থানার অন্তর্গত শীতুলিয়ার পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ। আজকের আপডেট জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আহত পুলিশ কনস্টেবল সন্দীপ সাহা, তার বয়ানে স্পষ্ট ঠিক কিভাবে হামলার ঘটনা ঘটেছিল, যে 3জনকে আটক করা হয়েছিল তাদের সম্পর্কে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার কেন করা হলো না? যে 3জনকে আটক করা হয়েছিল ছাড়া কেন হলো তাদেরকে? কি বলছে পুলিশ? একেবারে দেখো, পুলিশ আক্রান্তর ঘটনায় কিন্তু একেবারে কিন্তু রহস্য পরকে পরকে রয়েছে। তুমি জানো, চলতি বছরের 5ই জানুয়ারি যখন সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে আসে, সেখানে ইডি আক্রান্ত হয়। তারপরে আবার সোমবার দিন রাত্রিবেলায় রাজ্য পুলিশের কনস্টেবল আক্রান্ত হয়। এই নিয়ে রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হয়েছে, বিরোধীরা শাসক দলের ওপরে আঙুল তুলেছে। ইতিমধ্যে যে ঘটনার সূত্রপাত, যে সন্দেশখালীর শীতুলিয়ার যে আইলা সেন্টারের দ্বিতলায় যে ক্যাম্প রয়েছে, অর্থাৎ সেই শীতুলিয়া পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পে কর্মরত ছিল সন্দীপ সাহা এবং সৌমিত্র মণ্ডল। আরও একজন কনস্টেবল ছিল, সে ছুটিতে বাড়িতে রয়েছে। যে প্রশ্ন উঠছে যে রাত 12:30 নাগাদ তার যখন ওই দ্বিতলায় গেট ভেঙে এবং দ্বিতলায় ওঠে এবং জানলা ভেঙে তাকে নাকি লোহার রড দিয়ে মারধর করা হয়, এবং তিনি গুরুতর জখম অবস্থায় সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছে। ইতিমধ্যে তার কয়েকটা হেড ইঞ্জুরি ছিল, যেগুলো অপারেশন করে তাকে এখন স্বাভাবিক রয়েছে, সুস্থ রয়েছে। কিন্তু ইতিমধ্যে পুলিশ সূত্রের যেটা খবর, ইতিমধ্যে তুমি জানো বরাবরই শাসক দলের 3 সমর্থককে পুলিশ আটক করেছিল, বিশেষ করে ওই শীতুলিয়া যেখানে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের পাশে শীতুলিয়া গ্রাম থেকে দিব্যেন্দু দাস, সিদ্ধার্থ মণ্ডল এবং শিবু মণ্ডল, এই 3জন হচ্ছে তৃণমূলের সমর্থক। গতকালকে যখন টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। একেবারে গ্রেপ্তার শূন্য, তুমি যেটা বলছিলে। কিন্তু আটক করে কিন্তু এমন কোনো বয়ান পায়নি পুলিশ তদন্তে, এবং কোনো তথ্য পায়নি যে এই ঘটনায় এই গ্রামবাসী বা তাদের হাত রয়েছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, তুমি জানো, রাজ্য রাজনীতিতে, বিশেষ করে পুলিশ মহল। কিন্তু ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রের খবর, আমরা এখনো পর্যন্ত যে খবরটা পেয়েছি, অর্থাৎ পুলিশ সূত্রে, যে ওই সন্দীপ সাহার কিন্তু বয়ান যখন পুলিশ সূত্রে কথা বলেছিল, কিন্তু একাধিক বয়ানে কিন্তু তার অসঙ্গতি পাওয়া গেছে। প্রশ্ন উঠছে দ্বিতলায়, প্রথম কথা হলো এই গেট ভেঙে দুষ্কৃতীরা কি করে দ্বিতলায় উঠলো তালা মারা অবস্থায়, জানলা ভাঙলো কি করে করে, সেই নির্দিষ্টভাবে সন্দীপ সাহার মাথায় কিভাবে লোহার রড দিয়ে বাড়ি মারল। ঠিক তার পাশের ঘরে থাকা সৌমিত্র মণ্ডল, আরও একজন কনস্টেবল অর্থাৎ তার সহকর্মী, সে কিছু জানতে পারলো না। তারপরে তার ফোন থেকে সৌমিত্র মণ্ডলের ফোনে যায় যে তাকে মাথায় কে আঘাত করেছে। তারপরে এলাকার মানুষ, পুলিশ ছুটে এসে তাকে উদ্ধার করায়। কিন্তু এই নিয়ে কিন্তু একাধিক রহস্য বেঁধেছে। টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এই 3 তৃণমূল সমর্থককে পুলিশ নির্দোষ বলে ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত সন্দেশখালী যে আক্রান্তর ঘটনা, তার পুলিশ আক্রান্তর ঘটনায় কিন্তু রহস্য ধানা ঘনীভূত হচ্ছে। এই ঘটনার পিছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? অন্য কোনো পুরনো কোনো শত্রুতার জেরে হয়েছে? বা এর পিছনে কিন্তু কোনো সহকর্মীদের কোনো
হাত রয়েছে, বা এই সন্দীপ সাহার কি যেখানে ছিলেন সেই জায়গায় কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এটা কিন্তু একমাত্র সন্দীপ সাহাই জানেন। কিন্তু পুলিশ যখন উচ্চপদস্থ আধিকারিকরা, তুমি জানো ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত মামলা করা হয়েছে, কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ এই তদন্ত করতে গিয়ে সন্দীপ সাহা যে মূল যাকে আক্রান্ত হয়েছে, যে পুলিশকর্মী, তাকে কিন্তু বেশ কয়েকটি জিজ্ঞাসাবাদ করেছে। তার বয়ানে কিন্তু ইতিমধ্যে খবর কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তিনি কোনটা ঠিক বলছেন সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে। কিন্তু তৃণমূলের সমর্থকদের যখন আটক করে পুলিশ, কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকার 3 জন সমর্থককে গ্রেপ্তার করে শাসক দলের। তারা 3 জন তৃণমূলের সমর্থক, কোনো দলের নেতা না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে টানা 8 ঘন্টা উচ্চ পদস্থ পুলিশের আধিকারিকরা তারা জিজ্ঞাসা করে তাদের বয়ানে কিন্তু কোনো কিছু পায়নি, অসঙ্গতিও পায়নি, এবং তারা নির্দোষ বলে লাস্টে ছেড়ে দেয়। গতকালকে যখন আমরা কথা বলছিলাম বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের সঙ্গে, তিনি বলছিলেন বারবার 3 জনকে কিন্তু ডিটেন করা হয়েছে। কিন্তু এই ঘটনা কি করে ঘটলো, এটা কিন্তু পুলিশ মহলেই কিন্তু রীতিমতো কিন্তু দ্বন্দ্বে রয়েছে। আসলে এই ঘটনার পিছনে অন্য কোনো হাত থাকতে পারে এমনটা তদন্তকারীরা মনে করছে। পাশাপাশি পুলিশকর্মী যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় আসবে, তাকে আরও হয়তো পুলিশ আধিকারিকরা তার জেরা করবে এমনটা জানা যাচ্ছে। আপনার পুলিশের সঙ্গে কথা বললে উচ্চপদস্থ আধিকারিকরা এইটা নিয়ে রীতিমতো কিন্তু তাদের কিন্তু ঘাড়ে নিঃশ্বাস পড়ে যাচ্ছে। পুলিশ মহলে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই 3 জন সমর্থককে টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তারা কি আদৌ এর সঙ্গে জড়িত, এটাও কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেল, এবং যারা নির্দোষ বলে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। সবটাই কিন্তু তদন্ত রয়েছে। তদন্ত কোন দিকে যায়, তদন্ত থেকে আদৌ এর সূত্র পাওয়া যায় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। একেবারেই তাই, এই খবরের দিকে তো অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন পরেই, এবং সেই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গাতে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। এবং আজ বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজকে বালুরঘাটের বুনিয়াদপুরে জনসভা করবেন, এবং বালুরঘাটে সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তারই সমর্থনে আজকের এই প্রচার থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদমই, রাজ্যে যখন এনআইএ, বিজেপি, অশুভ আতা, তৃণমূলের এই অভিযোগ, ঠিক এই আবহেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আসছেন প্রচারে। আজ রাজ্যে ভোটের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24-এর লোকসভা ভোটের জন্য রাজ্যে তার প্রথম প্রচার শুরু হচ্ছে বিজেপির রাজ্য সভাপতির গড় থেকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার, তার সমর্থনেই আজ বুনিয়াদপুরে সভা করবেন অমিত শাহ। 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ কি বার্তা দেন তিনি, সেদিকেই নজর। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, আজকে বুনিয়াদপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। সুকান্ত মজুমদারের হয়ে তিনি আজকের এই প্রচার চালাবেন, এবং সেই ক্ষেত্রে সামনেই তো লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের আগেই একাধিক ইস্যুতে আজকে যে সরব হবেন অমিত শাহ, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে সভা শুরু হওয়ার আগে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কি আবহ সেখানে? সকলের প্রিয় আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো, আজ ভোট ঘোষণার পরে কিন্তু আজ রাজ্যে তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। এবং দেখানোর চেষ্টা করবো যে কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে, এবং তাদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো। কোনো মতেই এই বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু কোনো রকম প্রচারের দিক থেকে পিছিয়ে থাকতে চাইছে না বালুরঘাটের বিজেপি নেতৃত্ব। এবং একের পর এক কিন্তু হেভিওয়েট যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে কিন্তু এখানে সভা করতে আসছেন। এবং আগামী 16 তারিখ জানিয়ে রাখি যে 16 তারিখ কিন্তু এখানে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সভা করতে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই সভাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বার্তা দেন সেই দিয়ে কিন্তু নজর থাকবে সকলের। অমিত, এই সংকল্প নিয়ে
একদমই তাই সুমন, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সুমন। আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে সুমন, এই যে বালুরঘাট তা কিন্তু বিজেপির জেতা আসন, 2019-এর যে ফলাফল সেখানে কিন্তু সুকান্ত মজুমদার তিনি জিতেছিলেন এবং এবছরও তাকেই প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচন সেখানে লড়ার ক্ষেত্রে কতটা সহজ হতে চলেছে বা কঠিন হতে চলেছে বিজেপির কাছে? হ্যাঁ, একেবারে দেখো, গতবার 19-এর লোকসভা নির্বাচনে কিন্তু সুকান্ত মজুমদার এই লোকসভা কেন্দ্র থেকে জিতেছিল। এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু কার প্রতিদ্বন্দ্বী বিপ্লব মিত্র, তিনি কিন্তু এই জেলার বর্ষিয়ান নেতা। সেই ক্ষেত্রে একটা কিন্তু চাপ রয়েছেই বলা যেতে পারে। সেই ক্ষেত্রে বালুরঘাটের লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের সমর্থনে বিজেপির হেভিওয়েট নেতারা কিন্তু তার প্রচারে আসছেন এবং তারা কিন্তু কোন রকম প্রচারের দিক থেকে খামতি রাখতে চাইছেন না। এই লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের মধ্যে কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু একটি চর্চিত কেন্দ্র, তাই কিন্তু ভোট 4 তারিখেই বোঝা যাবে যে কার দখলে ঘাসফুল নাকি পদ্মফুল, কার দখলে যায় এই বালুরঘাট লোকসভা কেন্দ্র। অভিক, একেবারেই তাই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকে বালুরঘাটের বুনিয়াদপুরে সেখানে নির্বাচনী প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুমন তোমায়। সুমন ভৌমিক এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এখন সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো, জালিয়াতি করে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষের ভান্ডারের টাকা গ্রেফতার ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ 3 জন। খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিওর পাসওয়ার্ড লগিং হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারেই তাই মধুবন্তী, তবে শুধুমাত্র কিন্তু লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তারা, এমনই কিন্তু অভিযোগ তোলা হয়েছে এবং যার কারণেই ময়নার বিজেপির বুথ সভাপতি তাকে এবার গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, বিজেপির বুথ সভাপতি সহ 3 জনকে এই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে। পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মী ভান্ডারের টাকা, অবিশ্বাস্য। এমনটাই হচ্ছে কোচবিহারের মাথাভাঙায়। বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করা হয়েছে। একদমই তাই, এবং এই বিষয়ে বিডিও তিনি নালিশ জানিয়েছিলেন এবং পুলিশের কাছে, তারপরেই ঘটনার তদন্ত শুরু হয়, তারপরেই এই গ্রেফতারি। সৌমজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য দেবেন তিনি। সৌমজিৎ, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো বলছি, যেটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো 2 জন। তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন। অশোক দাসের যে ছেলে শ্রীকান্ত দাস, তিনি একটি বেসরকারি সংস্থা করে ডেটা এন্ট্রির কাজ করতেন বিভিন্ন জায়গায়, কখনো পূর্ব পশ্চিম বর্ধমান, কখনো হুগলিতে। 2022 সালে হুগলির খানাকুলের 2 নম্বর ব্লকে কাজ করতেন এবং সেই সময় দুয়ারে সরকারে কাজ করার সুবাদে ভিডিওর যে লগইন পাসওয়ার্ড তার কাছে ছিল এবং সেই লগইন পাসওয়ার্ড ব্যবহার করে সে তার বাবা সহ আরো বেশ কিছু ছেলের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাইয়ে দেন। এবং শুধু তাই নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ছেলেদেরকে পাইয়ে দিয়েছিলেন। আর এই ঘটনায় কিন্তু নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন বিজেপির বুথ সভাপতি অশোকবাবু। এবং সেই ঘটনা জানতে পেরে খানাকুল 2 নম্বর ব্লকের যে ভিডিও রয়েছেন মধুমিতা ঘোষ, তিনি কিন্তু পুলিশে অভিযোগ করেন এবং পুলিশে অভিযোগ করার পরেই কিন্তু তাকে গতকাল রাত্রেই গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যেই তাদেরকে খানাকুলে নিয়ে গেছে খানাকুল থানার পুলিশ। সৌমজিৎ, তোমাকে ধন্যবাদ। আমরা শুনে নেব ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাস ঠিক কি বলেছেন অভিযোগ স্বীকার করে। তার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, শুনুন কি বলছেন তিনি। আমি তো কিছু জানিনি, ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? আমি আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। ও, কে করেছে ওটা? সে করে দিছে আমার ছেলের সঙ্গে, ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে এখান থেকে সব কিছু পার্টির ইটি করিয়া, তখন ও তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সব কিছু কথাবার্তা হইয়া সব কিছু না। আচ্ছা, কত দফায় পেয়েছেন টাকা? ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি তো মুদির টাকা আর আমাদের এই যে রাজ্য সরকারের টাকা যখন তুলতে যাই, এছাড়া আমি আর কিছু জানি। আপনাদেরকে শোনালাম বিজেপির বুথ সভাপতি তিনি ঠিক কি বলেছেন। আমরা এই বিষয় নিয়েই কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন।
বিডিওর অভিযোগ জানা যাচ্ছে যে তার পাসওয়ার্ড যেটা দিয়ে তিনি অফিসের কাজ করেন সেই পাসওয়ার্ড হ্যাকড হয়েছিল এবং কেউ সেই পাসওয়ার্ড দুরুপযোগ করে অসৎ ব্যবহার করে তারা এই ঘটনা করেছেন। তদন্ত হবে, যাতে তাতে যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তি নিতে হবে। এবং এই ব্যাপারে বিজেপি হোক বা সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, এটা তো অত্যন্ত অন্যায় যে টাকা পশ্চিমবঙ্গের মায়েদের জন্য, বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেই টাকা যদি কোনো অন্য লোক আত্মসাৎ করার চেষ্টা করেন বা অন্য অন্য প্রকল্পের টাকা, এটা গরিব মানুষদের সঙ্গে প্রতারণা। এবং সেই জন্য পুলিশ তদন্ত করে দেখে এই বিষয়ে ব্যবস্থা নেবে নিশ্চয়ই। চোখ রাখবো পরের খবরে। এনআইএ ডিজির নিয়োগের বিরোধিতায় একেবারে অনড় তৃণমূল। আচরণবিধি লাগুর পর এনআইএ ডিজি হন সদানন্দ দাতে। কমিশনের অনুমতি নিয়েই কি এনআইএ প্রধান বদল হয়েছিল সেই প্রশ্নই উঠছে। সেক্ষেত্রে যদি এই বদল না হয়ে থাকে কেন পদক্ষেপ করেনি কমিশন, সেই বিষয়ে তারা জবাব চাইছেন। এবং সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছে তৃণমূল, যেখানে এনআইএ ডিজির নিয়োগের বিরোধিতা করেছে তারা। একদমই 48 ঘন্টায় দুবার ডিজি পাল্টান, তাহলে এনআইএ ডিজি বদলি হবেন না কেন? আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তারা বিরোধিতা করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানাবেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, এনআইএ যে ডিজি নিয়োগ করা হয়েছে সদানন্দ দাতে, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এবং অনড় তৃণমূল কংগ্রেস যে কিভাবে তার নিয়োগ প্রক্রিয়া হলো এই আচরণবিধি চালু সত্ত্বেও তারা জবাব চাইছেন। ইলেকশন কমিশনের কাছেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়ে অভিযোগ করা হয়েছে। তবে দীর্ঘদিন অতিক্রান্ত এখনো পর্যন্ত কিভাবে সদানন্দ দাতে কে এনআইএ ডিজি করা হলো তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার হয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এনআইএ ডিজির নিয়োগের বিরোধিতা করেছিলেন, যে আদর্শ আচরণ বিধি চালু সত্ত্বেও কিভাবে সদানন্দ দাতেকে ডিজি নিয়োগ করা হলো। অর্থাৎ এর মধ্যেও তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছেন, এর মধ্যেও রাজনীতি রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই নিয়োগ প্রক্রিয়াগুলো চালাচ্ছেন এবং তারাই এই নিয়োগগুলো করাচ্ছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা এ ব্যাপারে কিছু তারা জানাননি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছেন যে নির্বাচন কমিশনের নির্দেশে যদি নিয়োগ হয় সেই তথ্য তারা জানতে চান এবং সেই মতোই কিন্তু আজও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তারা তীব্র প্রতিবাদ করেছেন এবং কমিশনের পদক্ষেপেরও দাবি করেছেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আর এরপর যে খবরে নজর রাখবো, ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমানে ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি এবং তারপরেই এই ধরনের বক্তব্য, যেখানে তিনি বলেছেন বর্ধমানে উৎপাতের লোক থাকলে ঠান্ডা করার ব্যবস্থা আছে। গতকালই প্রাতঃভ্রমণে যখন বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, তিনি একটি লাঠি দেখান এবং তিনি বলেন তার বন্ধু তাকে দিয়েছেন এবং যখন তখন যারা চলে আসছে সামনে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য। এবং তারপর শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আবহে তিনি অনেকবার এমন অনেক কথা বলেছেন যা বিতর্ক তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। আর এবারে তিনি আজকে কি বললেন না, গাড়িতে ডান্ডা রাখা আছে, প্রয়োজন হলে বের করব বললেন দিলীপ ঘোষ। একদমই তাই, আমরা শোনাবো আপনাদেরকে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন, যা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে। কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। দেখলাম স্টিক হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন, সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল। বর্ধমানে কি পরামর্শ সেরকম আছে নাকি? আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। দিলীপ ঘোষের মন্তব্য বিতর্ক বারবারই তৈরি করে। এবার কি বলেছে শুনুন। কাকা মেশো, তার মুখে আবার শাসক দলকে তোপ দেগে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, যাদের সাধারণ মানুষের সামনে যাওয়ার মুখ নেই তারাই কাকার বাড়ি মেশোর বাড়ি যাচ্ছে।
একদমই তাই, এবং নির্বাচন কমিশনকে এর আগে যেভাবে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ, সেই কটাক্ষ কিন্তু আরো একবার শোনা গেল। নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে তৃণমূল, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই, এবং সেই ক্ষেত্রেই তিনি বলেন যে কাকা মেশো তাদের কাছে যাচ্ছে তৃণমূল, এমনটাই বলে কিন্তু কটাক্ষ করতে শোনা গেল দিলীপ ঘোষকে। কি বলেন? সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়েও তিনি কটাক্ষ করেছিলেন তৃণমূলকে, আজও একই রকম করলেন। কি বলেছেন শুনবো। যারা কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি, যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে, যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বক্তব্য করেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমজাদ আলী শেখ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আমজাদ, বারবার আমরা দেখছি যে একাধিক এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। কখনো নির্বাচন কমিশনকে মেশো কাকা বলছেন, আবার কখনো তিনি বলছেন বর্ধমানে উৎপাতের লোক আছে, প্রয়োজন পড়লে ডান্ডা বের করবেন। কিছুতেই তার যে এই মন্তব্য তা কিন্তু থামছে না লোকসভা নির্বাচনের আগে। অভিক, তোমাকে একটু জানিয়ে রাখি যে 2019 সালের যে ইলেকশন ছিল তাতে করে সুরেন্দ্র সিং আলওয়ালে বিজেপির তরফ থেকে কিন্তু এখানে জিতেছিলেন। এইবারে কিন্তু টাফ ভোট বর্ধমানে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দিলীপ ঘোষ বিজেপির পক্ষ থেকে। তোড়জোড় লড়াইয়ের জন্য বারবার যে শিরোনামে আসতে চায় বা প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে যায় দিলীপ ঘোষ, এমনটা কিন্তু তিনি সবসময় বক্তব্য রাখছেন। তাই বর্ধমানবাসী হিসাবে বর্ধমানে যারা রয়েছেন জনসাধারণ, তারাও বলছেন যে উনি লাইমলাইটে আসতে চাইছেন, তাই এরকম করে মন্তব্য করছেন। আজকের যে মন্তব্য শুধু আজকের নয়, বিগত যখন থেকে উনি বর্ধমানে পা রেখেছেন তখন থেকে কিন্তু প্রত্যেক দিন প্রাতঃভবনে একটা করে মন্তব্য করে যাচ্ছেন, কটাক্ষ করছেন শাসক দলকে, কটাক্ষ করছে ইলেকশন কমিশনকেও। আজকেও সেম ওই রকমই প্রাতঃভবনের পর যখন চায় পে চর্চা হয়, সেই চায় পে চর্চায় বসে তিনি বলেন যে তার কাছে একটা স্টিক রয়েছে, বর্ধমানের মানুষ সেরকম যদি হয় তাহলে সেই স্টিক বের করে তাদেরকে দেখে নেবেন, এবং কাকা মেসো বলে আখ্যা দেন ইলেকশন কমিশনকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। তো তারা যেতেই পারে। সার্বিকভাবে বর্ধমানের চিত্র, বর্ধমান দুর্গাপুর লোকসভার চিত্র একটা অন্য জায়গা বা অন্য মাত্রা নিতে চলেছে আগামী দিনে। তবে সামনে 13 মে ভোট, সেই 13 মে ভোটকে সামনে রেখে তোড়জোড় লড়াই চলছে বর্ধমান দুর্গাপুরে। বেশ, আপনাদের ধন্যবাদ তোমায়। আমজাদ আলী শেখ টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দিলীপ ঘোষের মন্তব্য এবং সেই মন্তব্য নিয়ে বিতর্ক তো বারবারই উঠছে। আমরা দেখালাম আপনাদের কি বলেছেন। আজকে এক তো ডান্ডা নিয়ে প্রসঙ্গ তুলেছেন, পাশাপাশি দিলীপ ঘোষ বলেছেন কাকা মেশো প্রসঙ্গ নির্বাচন কমিশনকে নিয়ে। এই ডান্ডা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। ঠিক কি বলেছেন তিনি, তার প্রতিক্রিয়ায় দেখুন একবার। যে পরিস্থিতি, তিনি এই ধরনের কথা বলেই রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অতীতে বুকে পা দিয়ে দেবো, পেটে পা দিয়ে দেবো, পেটে মেরে মাথা ফাটিয়ে দেবো, 6 ফুট গর্ত করে মাটিতে পুঁতে দেবো, ল্যাম্পপোস্টে উল্টো করে ঝুলিয়ে রেখে মারবো, এই ধরনের কথা বলা, মহিলাদের কুরুচিকর কথা বলা, মহিলাদের কুকুরের সাথে তুলনা করা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা, দেবী দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা, নির্বাচন কমিশনকে মেশো বলা, রাজ্যপালকে চাচা বলা, এই ধরনের কথাগুলো দিলীপ ঘোষের মুখেই শোভা পায়। তার কারণ তার উর্বর মস্তিষ্ক, কারণ ছোটবেলা থেকে তিনি যে গোবিন্দগঞ্জ খেয়েছেন সেটা তো শোনা ছিল, তাই সেই উর্বর মস্তিষ্ক থেকে এই ধরনের কথাই বেরোবে। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের 2 মন্ত্রীকে একেবারে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা। একদমই তাই, এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, যুক্ত রয়েছেন পার্থ ভৌমিক। আমরা জানি যে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতির ঘটনা, সেই নিয়োগ দুর্নীতি নিয়েই এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে পাহাড়ে যে 400 জনের নিয়োগ হয়েছে সেক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, এবং সেই ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত ধরে কলকাতায় এসেছে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, পাহাড়ে নিয়োগ দুর্নীতির ঘটনা এবং সেই নিয়োগ দুর্নীতি নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন পাহাড়ে 400রও বেশি নিয়োগ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে নিয়ম না মেনে সেই নিয়োগগুলি হয়েছে, যার সঙ্গে জড়িত রয়েছে রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। সেক্ষেত্রে অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল পরিমাণ টাকা কলকাতায় এসেছে, সেই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে, এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই নিয়োগ ওখানে মানা হয়নি, এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসে। শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন পার্থ ভৌমিক। মানহানির মামলা করব, জনপ্রিয়তা দেখে দুর্নীতিতে আমার নাম জড়ানোর চেষ্টা। কলকাতা টিভিতে প্রতিক্রিয়ায় পার্থ ভৌমিক আর কি জানিয়েছেন দেখুন। পার্থ ভৌমিকের নামটা বলেছে এবং সেই জন্য আমি একটা মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। আসলে যখন দেখছে যে ব্যারাকপুরের ভোট যুদ্ধে ওর মনোনীত প্রার্থী অর্জুন সিং আমার সাথে পেরে উঠছে না, মানুষ আমায় সমর্থন করছে, তখন আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না। ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে দীর্ঘদিন ধরে, ঠিক আছে, এবং সারা পশ্চিমবাংলার কোথাও আমার নাম টানতে না পেরে এখন পাহাড়ে চলে গেছে। যে পাহাড়ে আমি ইরিগেশন মিনিস্টার হিসেবে 2023 সালে জীবনে প্রথমবার গেছি। হ্যালো, অতএব তার আগে জীবনে যাইনি। স্বাভাবিকভাবে এই জিটিএ এর এডুকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত যে সমস্যা এর অবাক কখন জানি না। হ্যালো, সেখানে আমার নাম জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। চোখ রাখবো পরের খবরে। আজ হাইকোর্টে এনআইএর দায়ের করা মামলার শুনানি। ভূপতিনগর থানার তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এফআইআর খারিজের আর্জিতে এই মামলা। একদমই তাই, এবং মঙ্গলবারই এই মামলার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনারা জানেন যে ভূপতিনগরে যেখানে ঘটনা ঘটেছিল এনআইএর আধিকারিকরা তারা গিয়েছিলেন এবং সেই সময় হামলার মুখে পড়তে হয় এবং সেই ঘটনাতেই এনআইএর আধিকারিকরা তারা আহত হন। সেক্ষেত্রে পুলিশ এনআইএর বিরুদ্ধেই এফআইআর দায়ের করে এবং সেক্ষেত্রেই আজ হাইকোর্টে এনআইএর দায়ের করা মামলা শুনানি। একদমই, হাইকোর্টে এনআইএর দায়ের করা এই মামলারই শুনানি আজকে। ভূপতিনগর থানার তলবকে একেবারে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এফআইআর খারিজের আর্জিতে এই মামলা। মঙ্গলবারই মামলার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এর আগে হয় 8 জন তৃণমূল নেতা, এবং আজ যে মামলার শুনানি সে ব্যাপারে বিচারপতি অনুমতি দিয়েছেন। একদমই তাই, এবং ভূপতিনগরের এই ঘটনাতেই এনআইএ আধিকারিক তাদেরকে তলব করা হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং সেক্ষেত্রেই সেই বিষয় নেই, অর্থাৎ এনআইএর বিরুদ্ধেই পুলিশ অভিযোগ করে, এফআইআর দায়ের করে এবং সেই ঘটনাতেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এনআইএ তারা সেক্ষেত্রে মামলা করার জন্য আবেদন জানায়, সেই আবেদনও মঞ্জুর করা হয় এবং সেই মামলারই আজকে শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। 1.5 বছর আগে বিস্ফোরণের ঘটনায় নতুন করে শিরোনামে উঠে আসে ভূপতিনগর। তদন্ত করতে শনিবার এনআইএর আধিকারিকরা ভূপতিনগরে গিয়েছিলেন। সেখানেই মূলত 2 অভিযুক্ত বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে গিয়েছিলেন আধিকারিকরা। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেতাদের গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। পাল্টা মনোব্রত জানা স্ত্রী এনআইএর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলে। সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।
আপাতত যে খবরের দিকে নজর রাখছি, সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ। কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির বৈধ মঙ্গলবার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। একদমই তাই, এবং শীর্ষ আদালতে কেজরির আবেদন এক্ষেত্রেই দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে উল্লেখ করেছেন আইনজীবী অভিষেক মানু সিংভি। মামলায় দ্রুত শুনানির আর্জি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্তদা, যেভাবে দিল্লি হাইকোর্ট কালকে বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল তার এই গ্রেফতারি বৈধ বলছে এবং সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতেই আজ সুপ্রিম কোর্টে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে গতকালকে পিএমএলএ আইনে তো ওনাকে গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারিটাই অবৈধ, এটাকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কে এস শর্মা তিনি বলেন যে তার গ্রেফতারি বৈধ, সুতরাং সেই আবেদন খারিজ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে তিনি জামিন এক্ষুনি পাবেন না। এরকম একটা পরিস্থিতিতে তিনি পাল্টা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। একটা অন্তত এখনো পর্যন্ত বোঝা গেল যে প্রধান বিচারপতি এজলাস থেকে এই মামলাটি উল্লেখ করা হয়েছে এবং যেহেতু তার আইনজীবী এক্ষেত্রে ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি যেহেতু আবেদন করেছেন এবং যথাশীঘ্রই তাড়াতাড়ি তার মানে শুনানি চেয়েছিলেন এবং সেই দিকে নজর দেওয়া হবে সেটা বিবেচনা করা হচ্ছে, এই আশ্বাস মিলেছে। এরপরে দেখতে হবে যে শেষ পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কি নির্দেশ দেওয়া হয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত চৌধুরী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর গ্রেফতারিকে বেআইনি প্রমাণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় গত 21শে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, পশু পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার করা হয়েছে 16টি উট কোচবিহার থেকে, সেখান থেকেই ধৃত 2 পাচারকারী। এই ঘটনার সপ্তাহখানেক আগের কোচবিহার জেলার মাথাভাঙা থানা এলাকায় চলছিল নাকা চেকিং। সন্দেহজনক একটি লরিতে তল্লাশি চালাতেই 16টি উট উদ্ধার হয়, দেখছেন সেই ছবি। একদমই, এবং এই ঘটনাতেই অর্থাৎ এই পশু পাচার চক্রের ঘটনাতেই লরির চালক মোহাম্মদ মৌমিন ও সহকারী জহিরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি প্রক্রিয়ায় উত্তরপ্রদেশ থেকে এই উটগুলিকে কোচবিহারে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। এই পশু পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে যেখানে পশু পাচার চক্রের পর্দাফাঁস, বেশ কয়েকটি উট তাদেরকে উদ্ধার করা হয়েছে একটি লরির ভেতর থেকে। নাকা চেকিং চালানোর সময় সেই উটগুলিকে সেখান থেকে উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশ থেকে কোচবিহারে পাচার করার জন্যই সেগুলিকে নিয়ে আসা হচ্ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চোখ রাখবো পরের খবরে। রামনবমীর র্যালিতে একসঙ্গে পা মেলালেন তৃণমূল বিজেপি দু দলেরই সদস্যরা। আগামী 17ই এপ্রিল রামনবমী, আর সেই উপলক্ষে ভুটান সীমান্তবর্তী শহর জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিশাল র্যালি বের করা হয় এবং সেই র্যালিতেই উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক, তৃণমূল জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরাও। অন্যদিকে একই র্যালিতে বিজেপির 1 নম্বর মণ্ডল সভাপতি রাজেশ ছেত্রী সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরাও অংশগ্রহণ করেন। তবে এ বিষয়ে রাজনৈতিক রং দিতে নারাজ দুই পক্ষই, অর্থাৎ বিজেপি তৃণমূলের পক্ষ থেকে যারা সদস্য তাদের বক্তব্য। अलीपुरगढ़ जिला में सब पर्व मनाते हैं। आज यहाँ निमंत्रण भी था। अब शुभ दिन है, पूजा में मैं शामिल हुआ, मिचिल में भी थोड़ा शामिल हुआ। आज और कहाँ से जाने वाले हैं? सुबह से मेरा प्रोग्राम है। सुबह बीज बगान में मैं गेट पिटिन में था। बीज बगान का गेट पिटिन करके वहाँ मंदिर चर्च जहाँ जहाँ जाना था मैं जाके फाइनली यहाँ आना था मुझको। इसके बाद में भी शेड्यूल प्रोग्राम लगा हुआ है। এখন বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সৌগত রায়ের বিরুদ্ধে। পানিহাটিতে সরকারি পাট্টা বিলি প্রদান অনুষ্ঠানের ফলক উন্মোচন করে বিতর্কের মুখে পড়লেন তিনি। একদমই দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং তাকেই এবার এই যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন তিনি। ভোট ঘোষণার পরেই নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে। এই সময় সরকারি প্রকল্পের ফলক উন্মোচন করাতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সৌগতর বিরুদ্ধে। আর এ নিয়ে সরব বিজেপি। এ বিষয়ে সৌগত রায় তিনি জানিয়েছেন যে বিজেপির যদি অপছন্দ হয় তাহলে তারা নির্বাচন কমিশনে যাক। একদমই তাই। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই নির্বাচনী আচরণ বিধি তা লাগু হয়ে গেছে, কিন্তু এই নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন সৌগত রায়, যিনি দমদমের তৃণমূল প্রার্থী, এবং তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। একদমই। সৌগত রায় ঠিক কি বলেছেন একবার শুনে নি। অভিযোগ ফলকটা তো আগেই তৈরি হয়েছিল, ফলকটা তো আগেই মুখ্যমন্ত্রী ওদের হাবড়া বাণীপুর থেকে ওদের পাট্টা দিয়ে দিয়েছেন। আমি যেটা হয়ে যাওয়া কাজটাই আবার করেছে, বাট ওদের অপছন্দ হলে ইলেকশন কমিশনে লিখুক। পানিহাটিতে সরকারি পাট্টা বিলি প্রদান অনুষ্ঠানের ফলক উন্মোচন এবং সেই উন্মোচনের সময় বিতর্কের মুখে দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোট ঘোষণার পর নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে, আর এই সময় সরকারি প্রকল্পের ফলক উন্মোচন করায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল সৌগত রায়ের বিরুদ্ধে। শিলভদ্র দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শিলভদ্র, সৌগত রায় তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন, যা নিয়ে সরব হয়েছে এই মুহূর্তে বিজেপি। কি ঘটনা ঘটেছে ঠিক? না, সৌগতবাবু পাট্টা বিলি করছেন। সৌগতবাবু বলছেন এটা পুরনো কাজ, আমি তখন করতে পারিনি, এখন করছি। কোন সৌগতবাবুর মতন শিক্ষিত লোক, পণ্ডিত লোক, 15 বছরের সাংসদ, তার আগে মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এইটা এভাবে বলেন কি করে? আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলে নিয়ম মানবো না, এখানে তো আইন চলে না, ক্ষমতার আইন, সৌগত আইন চলে, সেখানে যে যা খুশি তাই ওনারা করবেন, ওনারা করেন। কিন্তু এটা একদমই নিয়ম ভঙ্গ হচ্ছে, এটা একদমই নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে, এবং আমার মনে হয় নির্বাচন কমিশনের এটা দেখা উচিত। কারণ এইরকম একটা মানুষ যিনি এখনই নিয়ম ভঙ্গ করছেন তিনি ভবিষ্যতে কি করবেন? কিন্তু সৌগত বাবু তো বলছেন যে তিনি যা করেছেন সেটা আগেই করা ছিল, তিনি একটা জাস্ট আনুষ্ঠানিকভাবে এখানে এসেছেন এবং উন্মোচন করেছেন, তার বাইরে কিছু নয়। না দিদিমণি, আমি একটা কথা বলছি, ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলাতেও অনেক জায়গাতে অনেক কাজ হচ্ছে, করবে, কিন্তু নির্বাচন বিধি ঘোষণা হয়ে গেলে পরে এটা কি করা যায়? এটা অনেক কাজ হতো, তাহলে তো সারা বছর ধরে তাহলে কাজ বন্ধ হয় কেন? তাহলে তো নির্বাচনের আগের দিনও করা যায়, পুরনো কাজ আমি আগে করে রেখেছি, এখন করছি, এই কথাগুলো বলা। সৌগত বাবুর মতন একটা শিক্ষিত মানুষের, একটা অভিজ্ঞ মানুষের এরকম একটা কথাবার্তা বলার, মানে একটা অশিক্ষিতের মতন কথা বলার কোনো যুক্তি আছে? তাহলে শিলভদ্র বাবু এবার আপনারা কি করবেন ভাবছেন? আপনাদের পদক্ষেপ জানতে চাইবো। আমরা যেটা করার নির্বাচন কমিশনকে জানাবো যে একজন সিটিং সাংসদ তিনি নিয়ম ভঙ্গ করছেন, তিনি নির্বাচনের বিধি ঘোষণার পরে এই কাজ করছেন, সেটা নির্বাচন কমিশনকে যেটা জানানো সেটা জানানো হবে। বেশ, আপাতত ধন্যবাদ আপনাকে। বিজেপি প্রার্থী, দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পাট্টা বিলি অনুষ্ঠানের ফলক উন্মোচন ঘিরে বিতর্ক। সৌগত রায় সেদিন ওখানে যান এবং উন্মোচন করেন, এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সরব হয়েছে বিজেপি। নির্বাচন যেহেতু সামনে, তাই ভোটের প্রচারের ছবি তো দেখতেই হবে। সকাল সকালই ভোট প্রচার আরামবাগ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব মৈত্র, তিনি চন্দ্রকোনা থেকে প্রচার শুরু করেন আজ। শহর জুড়ে বাম কর্মীদের সঙ্গে নিয়ে চলে দীর্ঘ পদযাত্রা। সাধারণ মানুষদের সঙ্গেও কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথাও শোনেন, এবং এদিন বিপ্লবের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন একাধিক বাম কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি, কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে বিপ্লব। Go!
শান্তিনিকেতনে অকাল বসন্ত উৎসব, ফের একবার বিতর্কের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অকাল বসন্ত উৎসবে নিন্দার ঝড় উঠেছে স্বাভাবিকভাবেই। এবছরও নির্ধারিত সময় দোলের দিন বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী, আর জানিয়ে বিতর্ক কম হয়নি। এদিকে 10ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে বসন্ত উৎসব পালন করার দিনক্ষণ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মতনই বুধবার সকালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথের আমল থেকেই বুধবার শান্তিনিকেতনের বিশেষ মন্দিরে উপাসনা হয়ে থাকে, কিন্তু এবছর অকাল বসন্ত উৎসব পালন করায় বিশ্বভারতীর ইতিহাসে আরও একবার বুধবারের সাপ্তাহিক মন্দির অনুষ্ঠান বন্ধ রাখা হলো। খুব স্বাভাবিকভাবেই আবারও একবার বিতর্কের মুখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মনা। হ্যাঁ দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে চৈত্র মাসের প্রায় শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও গরমের একটা চরম প্রবল একটা দাবদাহ চলছে। এই পরিবেশের মধ্যেই এবার শান্তিনিকেতনে এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব কিন্তু পালন করলো, এবং এই অকাল বসন্ত উৎসব পালন করাকে কেন্দ্র করেই কার্যত রীতিমতো বিতর্কের দানা বেঁধেছে রবি ঠাকুরের শান্তিনিকেতনে। দেখো তুমি জানো যে সাধারণত শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব পালন করা হয় দোল পূর্ণিমার দিন। সেই দোলের দিনেই মূলত এখানকার বিশ্বভারতী ছাত্রছাত্রীরা, অধ্যাপক, কর্মী সকলে একসাথে মিলিত হয়ে এই বসন্ত উৎসব পালন করা হয়। এই রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকরা আসেন, কিন্তু দেখা যাচ্ছে যে দোলের দিন এবারেও কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব করা হয়নি। অন্যদিকে দেখতে পাচ্ছি যে এদিন অর্থাৎ আজকে তুমি বুঝতে পারছো যে বুধবার এই চৈত্র মাসের শেষে এই প্রবল দাবদাহের মধ্যেই মূলত বসন্ত উৎসব পালন করলো। কি দেখলাম আমরা যে ছবি দেখতে পেলাম যে সকালবেলায় শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে প্রথম এসেছিলেন, যেখানে বসবাস করেছিলেন, সেই বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়। তারপরে সেখান থেকে শোভাযাত্রা যায় গৌর প্রাঙ্গণে এবং সেখানেই মূল অনুষ্ঠানটি কিন্তু অনুষ্ঠিত হয়। দেখো এই যে অকাল বসন্ত উৎসব শান্তিনিকেতন পালন করলো, আস্তে আস্তে বিশ্বভারতীর যে সংস্কৃতি, বিশ্বভারতীর যে ঐতিহ্য আস্তে আস্তে যে প্রলেপ করছে, কালিমালিপ্ত হচ্ছে, কলুষিত হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা বিশ্বভারতীর যারা প্রাক্তনী রয়েছেন, বিশেষ করে প্রবীণ আশ্রমিক বা পড়ুয়াদের একটা বড় অংশ, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে এ অকাল বসন্ত আমরা মেনে নিতে পারছি না। তার কারণ এই উৎসবকে ঘিরে যেমন আশ্রমীরা বলছেন যে আমাদের আমন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে, সেটা করা হয়নি। আশ্রম প্রাঙ্গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। শুধু তাই নয়, এই অকাল বসন্তের মানেটা কি? যে সময়ে উৎসব হয় সেই সময় তো করাটা স্বাবলম্বী, সে জায়গায় দাঁড়িয়ে কেন করা হচ্ছে? খুব স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিশ্বভারতীর যারা প্রাক্তনী, আশ্রমিক এবং পড়ুয়াদের একটা বড় অংশ। সব মিলিয়ে দেখো অবশ্যই আবারও নতুন করে রবি ঠাকুরের শান্তিনিকেতনে এই অকাল বসন্ত উৎসব উদযাপনকে ঘিরে রীতিমতো বিতর্ক দানা বিভিন্ন মহলে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অভিক, ধন্যবাদ তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শান্তিনিকেতনে অকাল বসন্ত উৎসব পালন, ফের একবার বিতর্কের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অকাল বসন্ত উৎসবে নিন্দার ঝড় সব মহল। এবছরের নির্ধারিত সময়ে দোলের দিন বসন্ত উৎসব পালিত হয়, এবং সব মিলিয়ে শান্তিনিকেতনের এই অকাল বসন্ত উৎসবকে ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হলো। চোখ রাখবো পরের খবরে। কলকাতাগামী ইন্ডিগো বিমান, সেখানে একেবারে চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে না, বিমানের এক্সিট গেট তা খোলার চেষ্টা করলেন একজন যাত্রী, বাধা দেওয়া হলো। বাধা দেওয়ায় বিমান কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ওই যাত্রী। একদমই, এবং এই ঘটনার পরেই ওই অভিযুক্ত যাত্রী তাকে আটকও করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের এই ঘটনা, যেখানে ইন্ডিগো বিমানের মধ্যে যে এক্সিট গেট রয়েছে সেই এক্সিট গেট খোলার চেষ্টা করেছিলেন ওই যাত্রী, এবং যখন তাকে বিমানের সদস্যরা তারা বাধা দেন, সেই সময়ই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই অভিযুক্ত যাত্রী। আমাদের প্রতিনিধি সুমন শিকদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো এই ঘটনা সম্পর্কে সুমনের কাছ থেকে। সুমন, এই যে যাত্রী, অভিযুক্ত যাত্রী যাকে আটক করা হয়েছে, তিনি যে ঘটনাটা ঘটাতে চলেছিলেন, কি কারণে, কি যুক্তি তার, কি বলছেন তিনি? একদম, দেখো গতকাল হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী যে ইন্ডিগো বিমান
6494, সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণের বেশ কিছুক্ষণ আগে তিনি এমার্জেন্সি যে এক্সিট গেট সেটা কিন্তু খোলার চেষ্টা করে। তারপরে যে কেবিন ক্রু তাদের নজরে পড়ে, তারা কিন্তু দেখেন যে 18 নম্বর সিটে বসা এই আবুজার মন্ডল তিনি কিন্তু ওই এক্সিট গেট খোলার চেষ্টা করছেন। তারপরেই কিন্তু কেবিন ক্রুরা তাকে বাধা দিতে দেন, তিনি কিন্তু সেই বাধা উপেক্ষা করেই সেই এমার্জেন্সি যে গেট সেটি খোলার চেষ্টা করেন। তারপরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুরো বিষয়টি কেবিন ক্রু। সুমন, সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের কি বক্তব্য বা ইন্ডিগো বিমান তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? একদম দেখো, যে বিমানটি হায়দ্রাবাদ থেকে কলকাতায় অবতরণ করছিল ঠিক তার কিছুক্ষণ আগে এই যাত্রী আবুজার মন্ডল তিনি কিন্তু কি কারণে এই এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করছিলেন সেই কারণেই তাকে প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষের যে সিআইএসএফ আধিকারিক তারা কিন্তু আটক করে, তারপর জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলায় বিমানবন্দর থানার হাতে কিন্তু তাকে তুলে দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তিনি বিমান অবতরণের কিছুক্ষণের আগেই এমার্জেন্সি যে এক্সিট গেট সেটি খোলার চেষ্টা করেছিলেন এবং কেন তিনি তা খুলতে চাইছিলেন বা কেন তিনি এই ঘটনা ঘটালেন সেই সব বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিমানবন্দর থানার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ সুমন, কথা বললাম আমাদের প্রতিনিধি সুমন শিকদারের সঙ্গে। কলকাতাগামী ইন্ডিগো বিমান যেখানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, একজন যাত্রী তিনি বিমানের এক্সিট গেট খোলার চেষ্টা করেছেন, মারাত্মক অভিযোগ, তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত এই ঘটনা ঘটানোর পিছনে ঠিক কি কারণ রয়েছে তার তিনি তা জানাননি। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।